আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে বাসায় একটি দাওয়াতের আয়োজন করেছিলাম। আর সেই দাওয়াতে আমি কিভাবে আমার কাজগুলো করেছি বা কি রান্নাগুলো করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন একটা ব্লগ আকারে একটা ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। তো দাওয়াত শুরুর আগে আমি সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে আমি মোবাইলে সব কিছু নোট করে রাখি। কারণ অনেক সময় অনেক কিছু মনে থাকে না, তাই মোবাইলে আমি যদি নোট করে রাখি সেটা আমার মনে থাকে, পরবর্তীতে কোনো কিছু ভুলে গেলে সেটা আবার দেখে নিতে পারি। তো এই কাজটা আমি সবসময় করি, আগেও করতাম, মানে এখনও সেটা কন্টিনিউ করি আর কি। বাসায় দাওয়াত থাকলে পেঁয়াজ তো লাগেই, তো পরিমাণটাও তখন একটু বেড়ে যায়, অনেক পেঁয়াজ কাটতে হয় একসাথে। তো পেঁয়াজ কাটার জন্য প্রথমে ভালো করে চামড়া ছুলে নিয়ে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিই। আর এই কাজে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফুড প্রসেসরে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো স্লাইস করে নেওয়া যায়, যেটা হাত দিয়েও করলেও অনেক সময় সুন্দর হয় না দেখতে, আর কাজটাও অনেক দ্রুত হয়ে যায়। এভাবে পেঁয়াজ কেটে আপনি নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারেন 2 দিন। আর যখন রান্না করবেন তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে ইউজ করলেন, এতে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। আমি কিছু রসুনও পেস্ট করে ফ্রোজেন করে নিয়েছি। আদা রসুনগুলো আমি বাসায় করে থাকি, না কিনে। আর এই যে গোল্ডেন কালারের যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চকলেটের বক্স। এ ধরনের চকলেটের বক্সগুলো ফেলে না দিয়ে আমি এ ধরনের কাজে ব্যবহার করে থাকি, কারণ অনেক সময় আইসকিউবের ট্রেতে আদা রসুনগুলো রাখলে হয় কি একটা বাজে গন্ধ করে, পরবর্তীতে সেগুলো আর ব্যবহার করা যায় না। রসুনগুলোকে এবার আমি একটা জিপলক ব্যাগে ভরে ডিপে রেখে দিচ্ছি। আর আদা যেহেতু আমার আগেই করা ছিল, সেগুলো এবার আর করতে হয়নি। গেস্টদের জন্য আমি মিষ্টি বানাবো ঠিক করেছিলাম যে আমি ইরানি চমচম বানাবো। আমি একটি হাঁড়িতে প্রায় 4 লিটারের মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম। এবার আমি ছানা কেটে নিচ্ছি। ছানা কাটার কাজে আমি সিরকা আর টক দই ব্যবহার করে থাকি। ছানা হয়ে যাওয়ার পর ছানাটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। এদিকে ছানার পানি ঝরতে হতে আমি একটা কিমাও রেডি করে নিচ্ছিলাম। এইটা আমি করে নিচ্ছিলাম, আমি পেটিস বানাবো, সেজন্য আমার প্ল্যান ছিল যে আমি অন্ট্রে মানে ফিঙ্গার ফুড জাতীয় খাবারগুলো সার্ভ করব, যেহেতু গেস্টদেরকে আমি সন্ধ্যায় আসতে বলেছিলাম। তো এটা আমি অন্ট্রের জন্যই তৈরি করছিলাম মোটামুটি। তো এখন কিমাটাকে আমি প্রসেস করে নিচ্ছি, আর পেঁয়াজগুলো আমি একদম সবসময় লাস্টে দিই যাতে পেঁয়াজগুলো ক্রাঞ্চি থাকে। আর অন্য একটা হাঁড়িতে আমি একটি নারিকেলের পুরো তৈরি করে নিয়েছিলাম, এটাও আমি ফিঙ্গার ফুড হিসাবে রাখবো সেদিন, সেজন্য। আর অন্যদিকে আরেকটা হাঁড়িতে আমি পায়েস রান্না করছিলাম, ছানার পায়েস। তো এই কাজগুলো কিন্তু আমি একসাথেই করে নিচ্ছিলাম। আর ডেজার্টের সব আইটেমগুলো আমি একদিনই তৈরি করে নিয়েছিলাম, কারণ ডেজার্টের কাজটা সেরে ফেললে বাকি কাজগুলো খুব সহজে করা যায়। তো পায়েসটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এই সার্ভিং ডিশেই আমি সেদিন গেস্টদের সামনে এটা সার্ভ করব। তো আমি এটা একেবারেই সেই সার্ভিং ডিশেই নিয়ে নিলাম যেটাতে আমি সার্ভ করব। এরপরে আমি ঢাকনা দিয়ে এটা ফ্রিজে রেখে দেব আর একটু জমা যাওয়ার জন্য। ডেজার্টে আমি আরও রেখেছিলাম মিষ্টি দই। আর এই দইটা কিন্তু আমি আমার ঈদের রান্নাতেও রেখেছিলাম, তো এবারও এটা করলাম কারণ এটা সবাই খুব পছন্দ করে। তো দইটাকে এবার আমি মাটির হাঁড়িতে জমাবো, কারণ দেখতে সুন্দর লাগে সেজন্য। তো এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। এই দইটা এত চটজলদি তৈরি হয়, মানে সবচেয়ে সহজ ডেজার্ট, কিন্তু খেতে সেরকম মজা। আর এই দইয়ের রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ওভেন থেকে বের করে নিয়ে দইটাকে জাস্ট ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। এরপরেই এটা রেডি হয়ে যায় খাবারের জন্য। আমি বানানা ব্রেডও তৈরি করেছিলাম। বানানা ব্রেডটা আমি ফিঙ্গার ফুড হিসেবে দিব সেই প্ল্যানেই তৈরি করেছি। আর বাসায় অনেক কলাও ছিল, আর বাচ্চারাও যেহেতু আসবে, অনেক বাচ্চারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। আর এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বানানা ব্রেড বেক করে নেওয়ার পরে এটাকে সফট রাখার জন্য আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো এটাকে র্যাপ করে রেখে দিয়েছিলাম। কেক জাতীয় এ ধরনের খাবারগুলো আপনারা যদি বেক করে নেওয়ার পরই একটু র্যাপ করে রেখে দেন, এটা কিন্তু অনেক লম্বা সময় পর্যন্ত সফট থাকে। ছানার পানি সরে যাওয়ার পরে আমি মিষ্টিগুলোও তৈরি করে নিচ্ছিলাম। আমি যেহেতু ইরানি চমচম তৈরি করব, তাই চমচমের শেপটা আমি একটু লম্বাটে করেই তৈরি করছিলাম। আর এই ইরানি চমচমের রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন রকম। তো কোনো সময় ইনশাল্লাহ আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করা হবে। তো এইভাবে করে আমি সবগুলো চমচম তৈরি করে নিচ্ছিলাম। আর মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু আপনি চাইলে 1 দিন বা 2 দিন আগে, মানে দাওয়াতের 1 দিন 2 দিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন।
তাই ডেজার্টটাই সবসময় আমি আগে তৈরি করে রাখি দাওয়াত থাকলে। এখন আমি চমচমগুলোকে শিরাতে জাল দিয়ে নিচ্ছি। শিরা থেকে তুলে নিয়ে এটাকে আবার দুধের শিরায় জাল দিতে হয় একবার, এরপরে মাওয়াতে গড়িয়ে নিতে হয়। তো এখন আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি একে একে করে সবগুলো। এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব, আর যেদিন আমার দাওয়াত সেদিন জাস্ট বের করে সার্ভ করে নিলেই হবে। তো ইরানি চমচম কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমাদের কিন্তু হেল্প করা তেমন কেউ নেই, নিজেদেরকেই সব কিছু করতে হয়। তাই কাজগুলো যদি আমরা আগে থেকে একটু গুছিয়ে রাখি, লাইফটা অনেক সহজ হয়ে যায়। আমি একটি আচারও তৈরি করেছিলাম, ক্যানবেরিসের টক মিষ্টি স্বাদের আচার। এই আচারের রেসিপিও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই আচারটা খেতে খুবই মজা হয়, একদম বাংলাদেশের বড়ই আচারের মতো। এখন আমি ডিনারের জন্য যে যে আইটেমগুলো রান্না করেছিলাম সেগুলো শেয়ার করছি। তো আমি প্রথমে তৈরি করে নিচ্ছি হচ্ছে চিকেন শামি কাবাব। এখানে চিকেন, ডাল সব কিছুই দিয়ে দিয়েছি মশলাসহ, লেবু পাতা দিয়েছি, আর সব ধরনের গোটা মশলাগুলো আমি এ ধরনের একটা ব্যাগে ভরে দিয়ে দিচ্ছি। যে আপনাদেরকে দেখা, এখানে এলাচ, দারচিনি, লং সব কিছুই আছে। তো এরকম একটা ব্যাগে পুটলি ভরে দিয়ে দিলে হয় কি, আপনার মশলার ফ্লেভারও ঢুকে, আর আপনি যেহেতু এটা সিদ্ধ করার পরে মশলাগুলো ফেলে দিতে হয় ব্লেন্ড করার আগে, মানে পেস্ট করে নেওয়ার আগে, তো তখন আপনার ইজি হয় কাজটা অনেক। তো আমি সবগুলো মশলা একসাথে মেখে নিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। চিকেন আর ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে কোনো রকম পানি না থাকে, যেহেতু এটা আমরা কাবাব তৈরি করব। এরপরে আমি এখান থেকে যে মশলার পুটলিগুলো ছিল সেগুলো সরিয়ে নিচ্ছি, লেবু পাতাগুলো সরিয়ে নিচ্ছি। মশলার যে ফ্লেভারগুলো ঢুকার কথা সেটা কিন্তু অলরেডি এর মধ্যে ঢুকে গেছে, তো এগুলো আর ফেলে দিলে কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আজকের এই মাংসের কাবাবটাকে ম্যাশ করার কাজে আমি এরকম পটেটো ম্যাশারই ব্যবহার করে নিয়েছি, কোনো রকম ব্লেন্ডার বা ফুড প্রসেসর ইউজ করিনি। তো এইভাবে করে খুব সহজে এটা তৈরি হয়ে যায়। আর এভাবে হাত দিয়ে করে নিলে আপনার মাংসের দানাগুলোও বোঝা যায়। তো এখন আমি কাবাবের সাথে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে দুটো ডিমও অ্যাড করে দিয়েছিলাম, আর ভালো করে মিশিয়ে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আর কাবাবগুলো আমি ফ্রোজেন করে রাখবো, সেজন্য আমি বানিয়ে নিচ্ছিলাম আগে থেকেই। এটাকে ফ্রোজেন করা যায়, তো এই জন্য আগে থেকেই এই কাবাবটা তৈরি করে নিচ্ছিলাম। যে ট্রেটাতে আমি ফ্রোজেন করব সেই ট্রেতে আমি হালকা একটু তেল মেখে নিয়ে এবার কাবাবগুলো একে একে তৈরি করে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম প্রায় মনে হয় 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এগুলো একদম ফ্রোজেন হয়ে গেছে। এবার একটা জিপলক ব্যাগে ভরে আমি রেখে দিব, জাস্ট যেদিন আমার গেস্ট আসবে সেদিন ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আর এভাবে করে যে কোনো ধরনের কাবাব জাতীয় খাবারগুলো আপনারা ফ্রোজেন করতে পারেন। এরপরে আমি চলে যাচ্ছি পেটিস তৈরিতে। পেটিসটাও আমি ফ্রোজেন করে রাখবো। আসলে কাবাব, পেটিস এই ধরনের খাবারগুলো যেহেতু আমি ফ্রোজেন করে রাখতে পারবো, সেজন্য আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম একদিনেই, যাতে আমার কাজটা সহজ হয়। যেদিন আমার গেস্ট আসবে সেদিন যাতে আমার অতিরিক্ত ঝামেলা না হয়। তা পেটিস তৈরির জন্য আমি তো কিমা তৈরি করে নিয়েছি, সেটা আমি আগেই দেখে দিয়েছি। তো এখন আমি পেটিসগুলো একে একে বানিয়ে নিব। পেটিস বানানোর জন্য আমি যে কেনা পাপ পেস্ট্রির শিটগুলো পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। তো এগুলো আমি বেশি বড় করব না, যেহেতু ফিঙ্গার ফুডের মতো করে দেব। তো ছোট ছোট সাইজ করেই আজকে পেটিসগুলো তৈরি করে নিচ্ছি। আর এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা জানতে পারবেন। তো পেটিসগুলো আমি ফ্রোজেন করে নিয়েছি, এবার একটা জিপলক ব্যাগে ভরে এখন আমি এগুলাকে রেখে দেব। প্রায় 2 ব্যাগের মতো এরকম ছোট ছোট সাইজের পেটিস তৈরি করে নিয়েছিলাম। 6টা পাপ পেস্ট্রি দিয়ে প্রায় অনেকগুলো পেটিস কিন্তু তৈরি করতে পেরেছিলাম আমি সেদিন।
একটু আগে আপনাদেরকে আমি দেখালাম আমি একটা নারিকেলের পুর তৈরি করে নিচ্ছি। তো সেই নারিকেলের পুর আর ডাম্পলিংয়ের শিট দিয়ে আজকে আমি একটা পিঠা তৈরি করব। যেহেতু আমাদের অস্ট্রেলিয়াতে এখন ঠান্ডা পড়ছে, তো ভাবলাম একটা পিঠার আইটেমও রাখি ফিঙ্গার ফুড হিসেবে। তো এখন আমি এই জন্য পিঠা তৈরি করব, আর কাজটাকে সহজ করার জন্য ডাম্পলিংয়ের শিটটা ব্যবহার করে নিচ্ছি। তো এটা আমি আগেও এইভাবে আমি পিঠা তৈরি করেছি, অনেক সহজ হয় আর খেতেও অনেক মজা হয়। পিঠার একটা ডাইস নিয়ে নিলাম, এরপরে এখানে একটা ডাম্পলিংয়ের শিট রেখে দিলাম। তারপর নারিকেলের পুরটা দিয়ে চারদিকে পানি দিয়ে এটাকে ভালো করে সিল করে দিতে হবে। ডাম্পলিংয়ের শিট কিন্তু অনেক ড্রাই থাকে, তাই ভালো করে পানি দিয়ে দিতে হয় চারদিকে, যাতে এটা ভালোভাবে সিল হতে পারে। আর এভাবে করে একে একে সবগুলো নারিকেলের পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি ফ্রোজেন করব, সেজন্য ট্রেতে নিয়ে প্রায় 30 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর একটা জিপলক ব্যাগে ভরে রেখেছি। এখন আমি রান্নার মূল অংশে আসি। আমি চিকেন দিয়ে চিকেন কোরমা তৈরি করব ভেবেছি। তো সেজন্য আমি চিকেনে হলুদ আর লবণ মেখে নিয়ে একটি বেকিং ট্রেতে নিয়ে নিলাম। এবার তেল স্প্রে করে এটাকে একটু গ্রিল করে নিচ্ছি। গ্রিল করে নিলে যেটা হয়, আপনি তেলে চিকেন ভাজলে যেটা হয়, গ্রিল করে নিলেও সেম জিনিসটাই হয়। আর এই গ্রিল করে নেওয়ার পেছনে কারণটা হচ্ছে, আমাদের এখানে যেহেতু বেশিরভাগই ব্রয়লার মুরগি অতিরিক্ত রান্না করলে ভেঙে যায়। এভাবে আপনি যদি গ্রিল করে এটা আবার রান্না করেন তাহলে এটা ভাঙে না, আর সাথে সাথে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। তো আমার চিকেন কোরমা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো ডিনারের আইটেমে আমি একটি মিক্সড ডালও রেখেছিলাম। তো আমি ডালটাকে প্রেশার কুকারে রান্না করব, সেজন্য প্রেশার কুকারে আমি সব কিছু দিয়েই বসিয়ে দিলাম। তো প্রেশার কুকারে রান্না করলে হয় কি, বারবার আপনার খুলে দেখতে হচ্ছে না। তো একটা টাইম দিয়ে দিলেই এটা নিজে নিজেই তৈরি হয়ে যায়। তো আমি মোটামুটি সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আপনাদেরকে এখন একটু দেখাই হয়ে যাওয়ার পর এটা কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি অন্য একটি হাঁড়িতে একটা বাগার তৈরি করে নিয়েছিলাম, যেখানে ছিল রসুন, কারি পাতা। তো বাগারটাও আমি এখন ডালের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঘুরে রেখে দিব, যাতে সুন্দর একটা রসুন আর কারি পাতার ফ্লেভারটা পুরো ডালে ছড়িয়ে যেতে পারে। ডিনারের মেনুতে আরও ছিল গরুর মাংস, যেটা আমি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। সাথে করেছিলাম ছোট চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। আর এই ছোট চিংড়ি মাছের ভাজিটা খেতে খুবই মজা হয়েছিল। আর এর রেসিপির লিঙ্কও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর করেছিলাম মাছ দিয়ে লাউ রান্না, খুবই কম মশলা দিয়ে এই রান্নাটা আমি করেছিলাম। এটাও খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। এখন চলে যাচ্ছি যেদিন আমার বাসায় গেস্ট এসেছিল সেই দিন। তো আমি একটা ড্রিঙ্কস তৈরি করছিলাম, মানে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটাতে স্প্রাইট, মিন্ট, লেবু সব কিছু মিশিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করে নিয়েছিলাম। আর সেই সাথে আমি যে প্যাটিসগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো আমি এগ ব্রাশ করে ওভেনে দিয়ে দিচ্ছি। সাথে অন্যদিকে চুলায় আমি কাবাবও ফ্রাই করে নিচ্ছি। আর নারিকেলের যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো আমি ফ্রাই করে নিয়েছি। তো আমি একটি টেবিলের মধ্যে আমার সব ধরনের ফিঙ্গার ফুডগুলো সাজিয়ে নিয়েছি। ছোট ছোট কাপে বানানা ব্রেড কেটে আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর একটু আগে যে ড্রিঙ্কসটা তৈরি করলাম সেটাও আমি রেখেছি এখানে। আর সেই সাথে ছিল হচ্ছে ছোট ছোট টোস্ট বিস্কুট, যেটা এখানকার সুপার শপ থেকে কিনেছি। আর এই টোস্ট বিস্কুট খাওয়ার জন্য ছিল আমার ঘরে বানানো আনারসের জ্যাম। আর এই রেসিপির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই সাথে আদার অন্যান্য স্ন্যাক্সগুলো ছিল চিপস, চানাচুর, বাদাম, আর সাথে ছিল ওই যে পেটিস আর নারিকেলের পিঠা। এখন আপনাদেরকে আমি মেইন আইটেমে নিয়ে যাচ্ছি। তো মেইন আইটেমে আমি ডিমও করেছিলাম, সুইট অ্যান্ড সাওয়ার এগ যেটাকে বলে। তো আমি ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখানে কেটে নিয়ে উপরে যে সসটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। খাবারগুলো এবার আমি একে একে সবগুলো গরম করে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি।
আর ডেজার্টে তো ছিল দই, আগেই দেখিয়েছি। আর সেই সাথে আমি বাইরে থেকে একটি কেকও এনেছিলাম। এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল আর খেতে খুবই মজা ছিল। আর সাথে তো আমার হাতে বানানো মিষ্টি ছিল, পায়েস ছিল, আর সব শেষে ছিল সবার জন্য চা। দাওয়াতের রান্নার এই ব্লগটা আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটা আজকে শেয়ার করার পেছনের কারণটা ছিল, আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমাদেরকে হেল্প করার কেউ থাকে না। তো আমরা যদি কিছু কাজ আগে থেকে করে রাখি তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে তো আমি একটি লাইক আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। খোদা হাফেজ।